একটু ওভারভিউ দেই। যতগুলো টুলস এখানে আছে আমরা শুরু থেকে দেখেছি হচ্ছে মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুলস, তারপরে আরেকটা টুলস আছে এখানে গ্রুপ সিলেকশন, যে জিনিসটা সম্পর্কে কথা বলা হয়নি। সো গ্রুপ সিলেকশনটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন কি করে যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করে। সেম ওয়েতে যদি আমরা গ্রুপ সিলেকশনটা ব্যবহার করি তাহলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করবে। যেমন আমি এটারে সিলেক্ট করার জন্য এখানে নিয়ে আসি, একটা কালার দিলাম। সো দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে আমরা কি করতে পারি, এক একটা অ্যাঙ্কর পয়েন্ট করে একসাথে সিলেক্ট করতে পারি। আর এখান থেকে গ্রুপ সিলেকশন দিলে আপনি ড্র্যাগ করে বেশ কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, দেখুন এরকম ভাবে। আর এরপর আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল মূলত একটা অবজেক্টের ভিতরে যতগুলো সিমিলার কালার আছে সবগুলো একসাথে সিলেক্ট করে। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে দুইটা তিনটা আলাদা আলাদা কালারে যদি আমরা কনভার্ট করি, যেমন এখানে হচ্ছে দেখেন, দুইটা তিনটা রাখলাম হচ্ছে ব্ল্যাক কালার, একটা রেড, এটারও রেড করি, তারপর এখানে হচ্ছে ব্লু। তো এরকম যদি কোনো অবজেক্ট থাকে, যে এগুলা কি করি আমরা সাধারণত, যে যখন কোনো ডিজাইন করি, দেখা গেলো একটা ফ্লায়ার বা একটা প্রজেক্ট ডিজাইন করলাম, ওই প্রজেক্টের ভিতরে একই ধরনের যতগুলো কালার আছে সিলেক্ট করে একবারে পরিবর্তন করা যায়। So, আমরা এখানে ম্যাজিকন টুল দিয়ে জাস্ট একটা কালার, কালো কালারটা সিলেক্ট করলাম, দেখেন কালো এই অবজেক্টের ভিতরে যতগুলো কালো কালার ছিল পুরো কালারটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিকন টুল। যদি রেড কালার উপর দিই তাহলে রেড কালার সিলেক্টেড, ব্লু কালার উপর দিলে ব্লু কালার সিলেক্টেড। মানে পুরো অবজেক্টের ভিতরে সিমিলার কালার যতটুকু আছে এই জিনিসটুকু একসাথে পরিবর্তন করার জন্য ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা হয়। বা সিলেক্ট করার পরে আপনি যে কোনো কিছু করতে পারেন। দেখা গেলো যে কালো যত জায়গাতে আছে কালোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দেবো, কালো অংশটা রাখবো না, এই টাইপের যদি কিছু হয় তাহলে সেটা আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি। আচ্ছা, এরপর আছে ল্যাসো সিলেকশন। তো ল্যাসো সিলেকশনটা মূলত কি করে, যে গ্রুপ সিলেকশনের মতো একটা গ্রুপ সিলেকশনটা একটা অবজেক্টের পুরো গ্রুপটা সিলেক্ট করে। আর ল্যাসো সিলেকশনটা আপনি নির্দিষ্ট কিছু এরিয়া সিলেক্ট করে ওর ভিতরে সিলেক্ট করতে পারবেন, মানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করতে পারবেন। তো যেমন এটা যদি কর্নার গুলো সিলেক্ট করতে চাই, এরকম ভাবে আপনি ড্রয়িং করেন, ড্র করে দেখেন এই এই অংশের ভিতরে যতটুকু ছিল এইটুকুই শুধু ইয়া হয়েছে আর কি, এখানে সিলেক্টেড হবে। আর নর্মালি আমরা সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় এরকম। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে পেন টুলের ভিতরে সবগুলো আমাদের আলোচনা হয়েছে। তারপরে এখানে হচ্ছে কার্ভেচার পেন টুল আছে, যেটা কার্ভেচার টুল, এটা দিয়ে আমরা সাধারণত রাউন্ড টাইপের যে প্যাথ গুলো আছে সেইগুলো ড্র করতে পারবো। সো রাউন্ড প্যাথ বলতে কি, জাস্ট ক্লিক দিবেন, এখন দুই জায়গায় ক্লিক দিয়ে আপনি নর্মালি মাউস টেনে নিয়ে গেলে এরকম সুন্দর রাউন্ড করতে পারবেন। ঠিক আছে। সো যেখানে আপনার অর্ধেক রাউন্ড বা অন্য কিছু দরকার হয় রাউন্ডের মতো, নর্মালি আমরা কি করি, পেন টুল দিয়ে সাধারণত মাউস ক্লিক করে ড্র্যাগ করে ধরে ধরে নিয়ে যাই হচ্ছে রাউন্ড করার জন্য। আর কার্ভেচার টুল যেটা আছে এটা দিয়ে আপনি নর্মালি রাউন্ড করতে পারবেন, এমনিতেই হবে রাউন্ড। আচ্ছা, টাইপ টুলের ভিতরে যতগুলো ছিল আমরা আলাপ আলোচনা করে ফেলছি। এখানে হচ্ছে লাইন টুলের ভিতরে শেপ টেপ যেগুলো আছে এগুলো আমরা আলোচনা করছি। তারপরে হচ্ছে ব্রাশ টুলের ভিতরে দুইটা ব্রাশ নিয়ে আমরা আলোচনা করছি। ব্রাশ টুল আরেকটা আছে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিলটা কোথায়, আচ্ছা এখানে দেখেন পেন্সিল টুল আছে, তারপরে হচ্ছে শার্পনার টুল আছে, স্মুথার টুল আছে। এইখান থেকে হচ্ছে আমাদের পেন্সিল টুলটা মোটামুটি একটু ভালো কাজে লাগে, সেটা হচ্ছে আমরা কোনো অবজেক্টের কর্নারকে এক্সপ্যান্ড করার জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটু টাইপোগ্রাফি বা টাইপ করার কিছু করি, যেমন হচ্ছে লেটস বি টুগেদার, টি শার্টের টাইপোগ্রাফি যদি আমরা একটু চিন্তা করি, এখান থেকে লেটস বি সবগুলোর আলাদা করতে হবে। প্রথমত টেক্সট মডিফাই, যেটা আমি প্রত্যেকটাকে কাট করে করে আলাদা করতেছি। ঠিক আছে, এগুলোর সবাই লিখি। মোটামুটি একটু ভালো টাইপের আমরা টেক্সট ব্যবহার করি এখান থেকে, মোটা কোটা। মোটা কোটা টেক্সটের ভিতরে কি আছে, এটা একটা মোটা টেক্সট আছে। সবগুলোরে প্রথমত হচ্ছে আউটলাইন করে দিব, যেন এটারে মডিফাই করা যায়। আচ্ছা, আমাদের এটারে চলেন একটু কর্নার টাইপ দিই, পেছানো গোছানো এরকম কিছু একটা। টুগেদারটা থাক ওখানে।
এটা থাকবে সিম্পল, টুগেদার দিব হচ্ছে এরকম ফন্ট। ওকে, তো এটারে আমরা যদি স্টাইলিশ করতে চাই, পুরো জিনিসটারে আমরা আউটলাইন করি প্রথমত। আউটলাইন করার পরে এখন দেখেন পেন্সিল টুল দিয়ে যদি, হয়ে গেল পেন্সিল টুল। এর মধ্যে দেখেন পেন্সিল টুল দিয়ে কি করতে পারি, যে এই কর্নার গুলারে আমরা স্মুথ করতে পারি সুন্দর করে, ঠিক আছে? এইরকম ভাবে স্মুথ করতে পারি। স্মুথ এটা হচ্ছে অটোমেটিকলি, আমরা যদি এটা ফিল করতে চাই তাহলে দেখেন এর ভিতরে একটা সেটিংস আছে। তো এটা হচ্ছে ইয়া করব, স্মুথনেসটা হচ্ছে বাড়াই দেবো এখান থেকে। তারপরে এই যে ক্লোজ প্যাথ ওয়েন এন্ডস উইদিন 15 পিক্সেল, আচ্ছা কিপ সিলেক্টেড, ওকে, দেন এইটুকু করে নিলে এরপরে যদি আমরা দেখি তো এটা স্মুথ হয় কিনা, দেখেন এটার সাথে সুন্দর করে স্মুথ করে আমরা লাগাই দিতে পারবো। ওকে, বা আরো বড় টাইপের যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো করতে পারি। যেমন এর কর্নারটারে আমরা যদি একটু, ঠিক আছে, এবার এটারে কালার দিয়ে দিয়ে এখানে মনে করি এটার আমরা ইয়েলো কালার দিলাম। ঠিক আছে, এর ভিতরে আর যেগুলো আছে স্মুথ, কর্নার স্মুথ, তারপরে হচ্ছে প্যাথ ইরেজার, প্যাথটারে কাটাকাটি করার জন্য, এই জিনিসগুলো খুব বেশি ব্যবহার হয় না। জাস্ট এখান থেকে পেন্সিল টুলটাই কর্নার গুলো শার্প, শার্প করার জন্য বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, স্মুথ করার জন্য যদি আমরা দিই এটা, এই কর্নারটা স্মুথ হয় কিনা পুরোটা। আচ্ছা, সো এই জিনিসটুকু হচ্ছে আমরা গ্রুপ করে যদি টি শার্টের মকআপের উপরে বসাই তাহলে টি শার্ট ডিজাইন টাইপের কিছু একটা করতে পারবো। সাধারণত টি শার্ট গুলা, টাইপোগ্রাফি টি শার্ট গুলা বেশি চলে আপনাদের। বাংলা টাইপোগ্রাফির সময় দেখাইছিলাম যেগুলো কিভাবে ক্যালিগ্রাফি করবেন, তো এটা ব্যবহার করবেন একটু নিজেরা। আচ্ছা, এরপরে হচ্ছে ইরেজার টুলে আসেন। ইরেজার টুলের ভিতর থেকে আমরা শুধুমাত্র নাইফ টুলটা দেখছিলাম যে একটা শেপ রে কাটাকাটি করার জন্য। সো নাইফ বাদে ইরেজার এবং সিজার যেটা আছে এটা দিয়ে আমরা শেপ রে মডিফাই করতে পারবো। তো কিভাবে মডিফাই করবো, মনে করেন ইরেজার যেটা আছে, ইরেজার দিয়ে নর্মালি কি হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় বা এই টাইপের কিছু হয়। সো আমরা জানি কি, এটারও যদি শেপটাও যদি মডিফাই করতে চাই বা কাটতে চাই আঁকা বাঁকা করে যে কোনো ভাবে, সো আপনি চাইলে ইরেজার টুল দিয়েও কাটতে পারবেন এরকম ভাবে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো যদি মন চায় যে ইরেজার টুল দিয়ে আপনি কেটে কিছু একটা তৈরি করবেন, তো সেটাও ইরেজার টুল দিয়ে সম্ভব। আচ্ছা, ইরেজার টুলের ভিতরে আরেকটা যে টুল আছে এটা হচ্ছে সিজার টুল। সিজারটা হচ্ছে প্যাথরে আলাদা করে, প্যাথ যতটুকু থাকে পুরো প্যাথ, প্যাথরে আলাদা করে। So এখান থেকে প্যাথ নিতে হলে আমাদের এটার স্ট্রোকে আসতে হবে। স্ট্রোকে আসার পর দেখেন এর পুরো জিনিসটা একটা প্যাথে আছে, প্যাথের উপরে ক্লিক দিলে দেখেন এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো প্যাথটা যদি আপনি কেটে আলাদা করতে চান, যেভাবে থাকে সেই জিনিসটা আলাদা করতে চান, তাহলে সিজার টুলটা ব্যবহার করতে পারি। আর নাইফটা কি হয়, নাইফ হচ্ছে শেপে আলাদা করে, সিলেক্টেড শেপটা জাস্ট ডিভাইড করে দেয়। এটা আমরা যখন ইয়ে বানাইছিলাম, ভেক্টর পোর্ট্রেট বানাইছিলাম, তখন এই জিনিসটা দেখছিলাম। এইটুকু আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আর এই টুলগুলো সব দেখা হয়েছে, ট্রান্সফর্ম দেখা হয়েছে, তারপরে আসেন হচ্ছে শেপ বিল্ডার টুলস। সো শেপ বিল্ডার টুলস দিয়ে কি করে, এখানে আমরা প্যাথ ফাইন্ডার দেখেছিলাম। প্যাথ ফাইন্ডার টুলস এর ভিতরে যতগুলো যে চারটা অপশন দেখেছিলাম, যে ডিভাইড করে, ইউনাইট করে, তারপরে হচ্ছে মাইনাস ফ্রন্ট করে, এই ধরনের যে কাজগুলো, সবগুলো কাজের একক একটা টুলস, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। ওই একই পাথ ফাইন্ডার দিয়ে মোটামুটি আমরা সব ধরনের কাজ করতে পারি। So, কিভাবে দেখেন এখানে দুইটা টুলস আছে, দুইটা শেপ আছে।
দুইটা শেপের মাঝখানে যদি আমরা চাই যে কোনো নির্দিষ্ট অংশের রিমুভ করতে, ঠিক আছে, নির্দিষ্ট অংশের রিমুভ যদি করতে চাই তাহলে অবশ্যই প্যাথটাতে মুভ করতে হবে, একটার উপর দিয়ে আরেকটা প্যাথ থাকতে হবে। তো পুরো জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা চলেন শেপ বিল্ডার টুলসে আসি। শেপ বিল্ডার টুলসে আসার পরে দেখেন দুইটা মোড আছে, একটা হচ্ছে প্লাস আর একটা যদি অল্টার চাপেন তাহলে এটা মাইনাস মোড আছে। তো যখন আমরা রিমুভ করতে চাবো কোনো অংশকে, জাস্ট কি অল্টার চেপে এটাতে ক্লিক দিলে দেখেন এটা মুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আর কোন একটা ফাঁকা জায়গাকে যদি ফিল আপ করতে চাই তাহলে যেই কালার দিয়ে ফিল আপ করবো সেই কালারটাকে সিলেক্ট করেন, করার পরে যেই অংশে এটাকে আমরা হচ্ছে ফিল আপ করতে চাই ওই অংশের উপরে ক্লিক দিলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে বা নতুন শেপ ক্রিয়েট হয়ে যাবে। যে কাজটা কে করে, যে কাজটা আমাদের এখান থেকে পাথ ফাইন্ডারে দেখা গেল মাইনাস ফন্ট অথবা ডিভাইড করার জন্য মানে ডিভাইড টুলস দিয়ে আমরা করে থাকি সাধারণত, এই জিনিসটা হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে করা যায়। শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এই জিনিসটুকু সহজে করতে পারি, ঠিক আছে। তো শেপ বিল্ডার টুলস এর আরো বহুত ব্যবহার আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন লোগো ডিজাইনের কাজকর্ম করব তখন এগুলো আরো ক্লিয়ারলি আশা করি ধারণা পেয়ে যাবো শেপ বিল্ডার টুলস এর ভিতরে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ যে গ্রিড যেটা আছে, পার্সপেক্টিভ গ্রিড টুল, এই টুলটা আমাদের বেশ কাজের একটা টুল। আপনারা অনেকেই এই টুলটাকে ভয় পান বা হুটহাট সামনে চলে আসলে এটা সরাবেন কিভাবে, এটা নিয়ে বিপদে পড়ে যান, ফটোশপ কাইটে দেন অথবা পিসি রিস্টার্ট করেন। এই ধরনের সমস্যা কি কারোর কোনোদিন হয়েছে যে আপনি এই টুলটা আসার পরে খুব ভয় পেয়ে গেছেন বা এটা সরাইতে পারতেছেন না? এরকম প্রবলেম কখনো কেউ ফেস করছেন? বলেন তো দেখি আপনাদের মধ্যে, নাকি শুধু আমি একাই ফেস করছি? আচ্ছা। ও, তার মানে এই টুলটা হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে ভয়ঙ্কর টুল, যেটাকে হুটহাট দেখলে সবাই ভয় পায়। তো এটা এটা হচ্ছে খুবই মজাদার একটা জিনিস। আপনারা পার্সপেক্টিভ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। পার্সপেক্টিভ হচ্ছে আপনি মনে করেন যে কোন একটা রুমের দরজার সামনে দাঁড়ায় আছেন। দরজার সামনে দাঁড়ায় থাকলে কি হয়, দরজার সামনে দাঁড়ায় থাকলে আপনি সামনে দেখতে পান কি কি, ডাইন পাশে একটা দেয়াল আছে, বাম পাশে একটা দেয়াল আছে এবং আপনার সামনে ফ্লোর আছে, ঠিক আছে। সো এই পুরো জিনিসটা আপনি দেখতে পান, কিন্তু সবগুলো কি সমতল দেখতে পান? ডাইন পাশের দেওয়ালটা ডাইন পাশের দিক দিয়ে ভিতরের দিকে চলে গেছে, বাম পাশের দেওয়ালটা বাম পাশের দিক দিয়ে ভিতরে গেছে এবং ফ্লোরটা নিচ দিয়ে সামনের দিকে আগায় গেছে। এই যে পুরো তিন পাশ, তিন সাইড, তিন রকম দেখতে দেখা যায়, এটা হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ, আলাদা আলাদা ভিউ। সো এই আলাদা আলাদা পার্সপেক্টিভ, আলাদা আলাদা ভিউকে সুন্দর করে ফোটায় তোলার জন্য মূলত হচ্ছে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা। তো এটার তিনটা সাইড আছে, দেখেন এখানে হচ্ছে লেফট গ্রিড, এটা হচ্ছে রাইট গ্রিড, আর এটা হচ্ছে গ্রাউন্ড বা হরিজন্টাল গ্রিড। সেখানে কি করে, আমরা যেই পার্সপেক্টিভ বা যেই পাশে শেপটা ড্র করতে চাচ্ছি ওইটাকে সিলেক্ট করবো। দেখেন বাম পাশে এটা সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করার পর এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখন কোন কালারের রেক্টেঙ্গেল দিব, আমি এখান থেকে হচ্ছে রেড দিলাম, দিয়ে জাস্ট এখানে ক্লিক করে এরকম ড্র করেন। দেখেন যতটা আমরা এই পর্যন্ত দেখেন, এখানে আপনি যদি নর্মালি ড্র করেন দেখেন এটা একটা পার্সপেক্টিভ অনুযায়ী, মানে লেফট সাইডের দেওয়ালটা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি ওই বরাবর ভিতরের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে লেফট গ্রিড। এরপর আসেন হচ্ছে রাইট সাইডের যেটা রাইট গ্রিড। সো রাইট গ্রিড আপনি আরেকটা দেয়াল তুলেন এখান থেকে, সো সেম ওয়েতে আপনি এখানে ক্লিক করে এরকম টান দেন, এটা যেই সাইডের গ্রিড সিলেক্ট করা থাকবে সেটার বাইরে কিন্তু অন্য কোনো কিছুই হবে না, অন্য কোনো জায়গায় কালার হবে না। সো এটা দিলাম হচ্ছে রাইট গ্রিড, এন্ড এরপরে নিচের গ্রাউন্ডটা সিলেক্ট করেন, গ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনি অন্য একটা কালার দেন, এন্ড এটা এখন কিন্তু চাইলে উপরের দিকে করতে পারবেন না, এটা হবে নিচের দিকে। দেখেন উপরে কোথাও ড্র হচ্ছে না বা হবে না, আপনাকে আসতে হবে নিচে, এই যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে এখানে আসতে হবে আপনাকে। এটা হচ্ছে গ্রাউন্ড। এই হলো এই গ্রিডের পুরা কাজ, মানে আপনি পার্সপেক্টিভ অনুযায়ী দেওয়াল তৈরি করবেন বা এখানে একটা শেপ তৈরি করবেন। এটা কেন ব্যবহার করা হয়, আপনি যখন আর্কিটেকচার বা সিভিল কনস্ট্রাকশন টাইপের লোগো ডিজাইন করতে যাবেন তখন আপনাকে এই জিনিসটা খুব বেশি সহযোগিতা করবে। সো এখন এই বিপদের জিনিস সামনে থেকে সরাবেন কি করে, ভিউতে যাবেন, এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড এন্ড হাইড গ্রিড, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, এটা ক্লিক দিলে আল্লাহর রহমতে সে চলে যাবে নিজ দায়িত্বে, ঠিক আছে। দেখেন এই ধরনের জিনিস বা এই ধরনের শেপ আমরা যদি এই পার্সপেক্টিভ গ্রিড বাদে তৈরি করতে চাই আমাদের অনেক কষ্ট পোহাইতে হবে, কারণ রাইট পার্সপেক্টিভটা আমরা বুঝবো না, ঠিক আছে, রাইট রাইট পার্সপেক্টিভটা বুঝবো না এবং এটা কিভাবে
মানে সরাবো বা ওই কিভাবে কোন ইয়েটা বসাবো, কোন দিকে কতটুকু সাইজে বসাইলে জিনিসটা দেখতে ভালো দেখা যাবে, এই জিনিসটুকু পার্সপেক্টিভ ছাড়া বোঝা মুশকিল। তো আশা করি এই টুলটা আজকের পর থেকে কেউ ভয় পাবেন না এবং এর সাদর সম্ভাষণ দিয়ে গ্রহণ করে খুব সুন্দর মতো ব্যবহার করবেন। দেখেন, তো এই জিনিসটাকে যদি আমরা রাস্তা কল্পনা করি আর এটাকে হচ্ছে একটা বাড়ি বা বিল্ডিং টাইপের কিছু কল্পনা করি, তাহলে বেশি সুন্দর হবে। তো চলেন আমরা একটা এই পুরো জিনিসটাকে আমরা ইউনাইট করে দিই। এখান থেকে ইউনাইট করে দিলাম। দেওয়ার পরে এই বরাবর চলেন আমরা একটা রাস্তার মতো ক্রিয়েট করব। সো এখান থেকে লম্বা একটা ইয়ে নিলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম এবং লাইন সেগমেন্ট নিয়ে ওকে জাস্ট এই কর্নারটাকে এই এই জায়গাতে ফিক্স করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরে জাস্ট এই বরাবর নিয়ে আসি। তো এটাতে কি করব আমরা এখন, এটাকে একটু মোটা করে চলেন এখান থেকে ড্যাশ লাইন করে দিই, একটু গ্যাপটা বাড়াই দিই এবং কালারটা চেঞ্জ করে সাদা করে দিই। আর এই জিনিসটাকে যদি আমরা একটু কালো টাইপের করে দেই, মোটামুটি রাস্তার মতো একটা ফিলিংস আসছে। আরো ভালো হয় যদি এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে এই পাশ দিয়ে রাস্তাটারে সোজা করে দেই আর এই পাশ দিয়ে রাস্তাটারে সোজা করে দিই কাছাকাছি। এটা একটা রাস্তার বাঁক, এরকম কিছু যদি কল্পনা করি মনে হয় খারাপ কিছু হবে না। ওকে, এবার এই বিল্ডিং গুলাতে যদি আমরা একটু ছোট করে দিই, এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে পুরো জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলসে আসি, এই এরিয়াটুকু মাইনাস করে দিলাম, ওটুকু আমার দরকার নাই। সেম ওয়েতে এই নীল বিল্ডিংটাও আমি এত বড় রাখবো না, এটা একটু ছোট করে দিই এই টাইপের। দুইটা একসাথে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলসে আসেন and এখান থেকে এটুকু মাইনাস করে দেন। মাইনাস করার পরে এখন আমরা বিল্ডিং এ কি থাকে সাধারণত এই টাইপের লোগোতে ইয়ে থাকে, এখান থেকে জানালা টাইপের কিছু থাকে। তো জানালা টাইপের যদি কিছু দিতে চাই আমরা দুইটা ওয়েতে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে রেক্টেঙ্গেল, নর্মালি আমরা রেক্টেঙ্গেল নিয়ে ডুপ্লিকেট করে করে জিনিসটা বসাইতে পারি। যেমন এখান থেকে এটা সাদাই হবে এরকম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি। এই সবগুলোরে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটার কর্নারটা একটু বড় ছোট করতে হবে। সো এখান থেকে আমরা ট্রান্সফর্ম টুলে চলে যাই, এই যে ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে, এন্ড দেন এখান থেকে ডিস্টোর্ট এরকম ভাবে এরিয়াটা ইয়ে করে দিলাম, একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা পদ্ধতি। এরপরে যদি আমরা আরেকটু সহজ পদ্ধতিতে যাই, রাস্তায় যেরকম গ্যাপ বেশি সেম এরকম ভাবে দিতে চাই, তাহলে দেখেন এখান থেকে একটা লাইন নিব, এটা অলরেডি আগে থেকে যেহেতু ড্যাশ করা আছে, ড্যাশের পরিমাণটা কমাই দিই আর স্ট্রোকটা মোটা করে দিই। ব্যাস। So, কত কি কি পরিমাণে আপনি চাচ্ছেন এখানে ড্যাশ সেটা, বা জানালা কতগুলো চাচ্ছেন, কয়তলা বিল্ডিং আপনার ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। সো এবার এটারে কি করব, অবজেক্টে যাই, এখান থেকে এক্সপ্যান্ড করি and then স্টক, তারপরে ফ্রি ট্রান্সফর্মে আসেন, then এখান থেকে ব্যাস এরকম কিছু একটা আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে করতে পারবো। ঠিক আছে, সো স্ট্রোক মডিফায়ার আরেকটা জিনিস আপনাদের দেখে, আপনারা অনেক সময় দেখেন না যে আহ, সূর্যের মতো হচ্ছে ইয়া থাকে, সাইড সাইড থেকে সরায় থাকে, সবগুলো একসাথে কিভাবে সিলেক্ট করলেন, কোন সবগুলা এখানে একটা একটা করে ধরে শিপ চেপে চেপে সিলেক্ট করছি, শিপ চেপে ধরে একটা একটা করে এইভাবে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, ওই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, স্পাইরাল সান ইফেক্টস ব্যাকগ্রাউন্ড, এই টাইপের জিনিস, এই এই ধরনের জিনিসপত্রগুলো কিভাবে বানানো যায় ইলাস্ট্রেটরে আপনারা দেখছেন। তো এটা আমরা কি করতে পারি, নর্মালি কিন্তু রোটেট টুল দিয়ে বানাইতে পারি। তো আমি দুইটা পদ্ধতি দেখাবো এগুলো বানানোর জন্য। এটা বিভিন্ন ব্যানারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এটা এটা আমরা ব্যানারে ব্যবহার করি সাধারণত। এটা আপাতত এখান থেকে সরাই দিই। এটা দুইটা পদ্ধতিতে কিভাবে বানাইতে পারি, নর্মালি একটা রেক্টেঙ্গেল নিয়ে ওইটারে তো আমরা
কি বলে, রোটেট করে করতে পারি এরকম ভাবে একটু করে নিলাম, বানাই নিলাম একটা। এবার রোটেট টুল দিয়ে জাস্ট এটারে 360 ডিভাইডেড বাই 25, সরি 360 ডিভাইডেড বাই 25, এটা দিয়ে এখান থেকে কপি দিলাম। এবার জাস্ট কন্ট্রোল ডি চাপে ধরে রাখলে এরকম হয়ে যাবে। এটা একটা সহজ পদ্ধতি এই জিনিসটা বানানোর। এবার এটাকে সাইডে রাখেন। সাইডে রাখার পরে চলেন আমরা আরেকটু সহজ পদ্ধতি দেখি। এখান থেকে নিব হচ্ছে একটা ইলিপস, মোটামুটি এই টাইপের একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে এটাতে শুধুমাত্র এরকম একটা প্যাথ লাইন নিয়ে আসেন, প্যাথ লাইন অথবা স্ট্রোক লাইন নিয়ে আসেন। আনার পরে এখন আমরা স্ট্রোক প্যানেলে যাওয়ার পরে এটাকে যদি ড্যাশ লাইন করে দিই, ড্যাশ লাইন করে দিয়ে গ্যাপটা একটু বাড়াই দিই। আমরা কতগুলো কর্নার চাচ্ছি, 20টা, 25টা, 50টা, 100টা, এত বেশি না, 50টা দিই। এইটুকু কর্নার চাচ্ছি আমি, এরকম 40। এরপর স্ট্রোকের সাইজটা এখান থেকে বাড়াই দেবো। স্ট্রোকের সাইজ আমি এখান থেকে 500 করে দিলাম। দেখেন 500 করে দিছি, এখন অটোমেটিকলি জিনিস হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা এনাফ পারফেক্ট হয়েছে। আমরা চাইলে পরিমাণ যদি আরো কমাই দিই তাহলে আরো ভালো হবে, দেখা যাবে। দেখেন, ঠিক আছে। স্ট্রোকের সাইজ আপনি যত বেশি মোটা করবেন বা যত বাড়াই দিবেন তত বড় হবে এবং সাইডে ছড়াবে একদম পারফেক্টলি আপনার, সহজে। আপনি রোটেট টোটেট করার কোনো ঝামেলা নাই, একদম সহজ বুদ্ধি। এবার এটারে কি করবো, এখান থেকে অবজেক্টে যায়, এখান থেকে এক্সপ্যান্ড করলে মোটামুটি আমাদের এই জিনিস তৈরি হয়ে যাবে। এরপর এর উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা ব্যবহার করব। সাইডে দিলাম হচ্ছে এই কালার, মাঝখানে দিলাম হচ্ছে এরকম। চাইলে এটার আর একটু মডিফাই করতে পারি ধরে নিয়ে, ঠিক আছে। তো এইগুলার এই যে সুন্দর করে দেখেন একটু আঁকা বাঁকা করা আছে, এই যে ঘোরানো পেছানো, এরকম যদি করতে চাই এখানে কিছু ইফেক্ট আছে। ইফেক্ট এখান থেকে কই গেল, স্টাইলাইজ, সরি ডিস্টোর্ট না কোথায় জানো, একটা ভুলে গেছি। জিগ জ্যাক, তারপর আদার্স আরো কি কি যেন ইফেক্ট আছে, যারা একটু খুঁজতে হবে, অনেকদিন ব্যবহার করা হয় না। সরি, এই যে ওয়ার্প, ভুলে গেছি। এই যে ওয়ার্পের ভিতরে আসেন, এখান থেকে দেখেন এই যে এই জিনিসগুলো তো আপনারা ব্যবহার করছেন, এখান থেকে ধইরে মডিফাই করবেন নিজের ইয়া মতো, সুবিধা মতো। এটার বাইরে আরেকটা ইফেক্ট আছে মনে হয়। হুম, ঠিক আছে। এগুলো নাড়াচাড়া করে দেখবেন যে কোনটাতে কোন দিকে কি কি করা যায়, কেমন কিভাবে, ঠিক আছে। তো তারপরে ইফেক্ট, ইফেক্ট গুলা স্পিচলেস, কি বিষয়। ওকে, এরপরে হচ্ছে আবার ফাইনালি আপনার যখন মডিফাই করা কমপ্লিট তখন অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আপনি চাইলে এটাকে হচ্ছে এক সাইডে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করতে পারেন, মানে সুন্দর একটা ডেকোরেটিভ টাইপের ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন। এটাতে যদি আপনি এখান থেকে স্লাইড গ্রেডিয়েন্ট করেন এবং স্লাইডের এই অংশটাকে যদি 0 করে দেন, এরকম ভাবে আশা করা যায় একটু ভালো জিনিস দেখতে, ডেকোরেটিভ টাইপের কিছু একটা বানাইতে পারবেন এরকম, ঠিক আছে। এগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে বিভিন্ন ব্যানারে ব্যবহার করবেন। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে শেপ বিল্ডার টুলস এর মধ্যে। তারপর আদার্স যে টুলগুলো ছিল সেই টুলস এর মধ্যে মোটামুটি আমাদের কাজকর্ম টুলস এর ভিতর থেকে শেষ। ওকে, সো এটুকু কি সবাই বুঝতে পেরেছে?